সব ঠিক আছে তো? তারাপীঠ থেকে বক্রেশ্বরের দূরত্ব ৬২ কিলোমিটার। আমরা যেভাবে তারাপীঠ থেকে বক্রেশ্বর গেছিলাম সেটা প্রথমে বলে নিই। টোটো করে তারাপীঠ আটলা মোড় থেকে রামপুরহাট বাস স্ট্যান্ড গিয়েছিলাম, তিনজনের নিয়েছিল ১৫০ টাকা। রামপুরহাট বাস স্ট্যান্ড থেকে সিউড়ির দূরত্ব 47 কিলোমিটার। বাস ভাড়া নিয়েছিল ১২০ টাকা তিনজনের, মানে ৪০ টাকা করে। সিউড়ি থেকে আবার বক্রেশ্বর ২০ কিলোমিটার, আমরা টোটো রিজার্ভ করে গেছিলাম, ২০০ টাকা নিয়েছিল। আমরা চলেছি এরকম বক্রেশ্বরের যে আমরা থাকবো সেখানে, বক্রেশ্বর পেরিয়ে সে জায়গায় যাচ্ছি। আমাদের অটো দাদা খুব ইউনিফর্ম স্পিডে চলেছে এবং এই রাস্তা দেখতে পাচ্ছেন ধুধু করছে। এবারে বলি কলকাতা থেকে বক্রেশ্বর ধামে কিভাবে যাবেন। 22321 হুল এক্সপ্রেস প্রতিদিন 6টা 45-এ হাওড়া স্টেশন থেকে ছাড়ছে এবং দুবরাজপুর স্টেশন পৌঁছায় সকাল 10টা 27 মিনিটে এবং সিউড়ি স্টেশন পৌঁছায় সকাল 11টা 5 মিনিটে। আপনারা দুবরাজপুর স্টেশনে নেমে সেখান থেকে বক্রেশ্বর যেতে পারেন, 11 কিলোমিটার দূরে। টোটো রিজার্ভ করে নেবে 150 টাকা। আর যদি দুবরাজপুর না নামেন তাহলে সিউড়িতেও নামতে পারেন, সেক্ষেত্রে টোটো রিজার্ভ নেবে 200 টাকা। আমরা পৌঁছে গেলাম আমাদের এই দুদিনের ঠিকানা বক্রেশ্বর ইউথ হোস্টেল, যা কিনা বক্রেশ্বর ধাম পেরিয়ে আরও কিছুটা। পুরোপুরি গ্রাম্য পরিবেশে এই আবাস, চারিদিকে বড় বড় গাছ, নানা রকম পাখির ডাক, তার মধ্যে এই আবাস খুবই সুন্দর, তবে মেনটেনেন্সের বড়ই অভাব। এবং আমরা যেমন সিউড়ি থেকে টোটো করে এই তোরণ পেরিয়ে আরও ভেতরে ঢুকেছিলাম, কারণ আমাদের ইউথ হোস্টেল আরও ভেতরে। তোরণের পাশেই হরগৌরী হোটেল, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। এই যে হোটেলের প্রবেশদ্বার, এখানে রেট ভালো, হোটেলটিও বেশ পরিষ্কার, আপনারা এখানে অ্যাভেল করতে পারেন। আস্থারের সুবিধার জন্য আরও কতগুলো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। এটা মুখার্জি লজের প্রতিমা হোটেল, এখানেও এসি নন এসি দু ধরনের রুমই পাওয়া যাবে। এটা দেবদাস বাগদি আমাদের টোটোওয়ালা ছিল। আর এখানে গীতা হোটেল, এখানে খুব ভালো মানের খাবার পাওয়া যায়। মন্দিরের মেন গেট, চাঁদ উঠেছে। বিশ্বাস করা হয় মা সতীর দেহাংশ পড়েছিল সতীর মন বা ভূমধ্যস্থ অংশ। দেবী এখানে মহিষমর্দিনী রূপে পূজিত হন, আর ভৈরব বক্রনাথ। আমরা গর্ভগৃহে প্রবেশ করলাম। পাশেই বাবা বটু ভৈরবকে আমরা সশ্রদ্ধভাবে প্রণাম করে নিলাম। আবার হলে বিকেল 5:30টায়।
পুরোহিত মশাই পুজো করছিলেন। পুজো শেষ হলে আমিও শিব ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিলাম। আবার ফুল নেবার তালে অত ছোট হাত যায় কখনো? বাবা বক্রেশ্বরকে কেন্দ্র করে 5টি শিবলিঙ্গ আছে। কুবেরেশ্বর আছেন দক্ষিণ দিকে, সিদ্ধেশ্বর আছেন নাটশালার উত্তর দিকে, জ্যোতির্লিঙ্গেশ্বর আছেন শ্বেতগঙ্গার উত্তর পূর্ব দিকে, কালারুদ্রেশ্বর আছেন ব্রহ্মকুণ্ডের উত্তর পশ্চিমে, জম্বেশ্বর আছেন বক্রেশ্বরের পূর্ব দক্ষিণ দিকে। বক্রেশ্বর মন্দির চত্বরের মধ্যেই আছে মা ভবতারিণীর মন্দির। একটু এগোলেই অনেক গাছগাছালি নিয়ে খোলা দালান, খুব সুন্দর, ঠান্ডা, গেলে মন প্রাণ জুড়িয়ে যায়। এইটা হচ্ছে অক্ষয় বটবৃক্ষ। এটা অরিজিনাল যে মূলটা সেটা নেই, সেটা নষ্ট হয়ে গেছে। এটা পুরো ঝুড়ির ওপরে দাঁড়িয়ে আছে পুরো গাছটা। এই যে মন্দিরগুলোকে ঘিরে আছে তো এটা হচ্ছে একটাই গাছ, এটা আলাদা কোনো গাছ নেই। একটা গাছের মধ্যে টোটালটা যেটা দেখছেন পুরোটা একটার মধ্যেই গাছ। প্রচুর বয়স, এটার আপনাদের অনেক হবে, সে তো হতেই বলে। আমাদের গরম জলের ভেতরে যে গাছটা আছে সেটাই তো 500 বছরের গাছ, এটা তো আরো পুরোনো গাছ। হ্যাঁ হ্যাঁ, এইভাবেই এটা কোনো যত্ন হয় না, কোনো ঠাকুরেরই লীলায়, পুরোটাই একটাই। হ্যাঁ, এবং এইগুলো সব ভক্তদের দান। আগে সব এই ভক্তরা সব এইসব মন্দির সব বানিয়ে দিয়েছে। প্রত্যেকটাতে একটা করে শিবলিঙ্গ আছে, প্রত্যেকটাতে যাদের মানতের। তারা এইগুলো সব মেন মন্দিরকে ঘিরে এইসব মন্দির আগে আর কি, অনেক আগে এইগুলো সব মন্দির সব প্রতিষ্ঠা করেছে, একটা করে শিবলিঙ্গ সব। এখানে টোটাল মন্দির আছে 208টি। প্রত্যেকটা শিবলিঙ্গই পুজো হয়, তবে সব মন্দিরে পুজো হয় না, পরিত্যক্তগুলোয় হয় না, সেগুলো বন্ধ আছে। অদ্ভুত একটা সৌন্দর্য আছে জায়গাটার, একটা গা ছমছমে ভাবও আছে। শোনা যায় সাধকেরা রাত্রির বেলায় এখানে আসেন এবং সাধনা করে রাত্রি থাকতেই এখান থেকে চলে যান। অষ্টবক্র মুনির পরে অনেকেই বক্রেশ্বরে এসে সিদ্ধি লাভ করেছেন। অনেক তীর্থগুরে যেমন এসেছিলেন অঘরী বাবা, সে সময় বক্রেশ্বরে মহাশ্মশান ছিল এখনকার মেয়েদের স্নানের ঘাটের পাশে। সেখানে একটা বড় অশ্বত্থ গাছের তলায় তিনি আশ্রম গড়ে তোলেন। সে সময় সেই আশ্রমের চারিদিকে পড়ে থাকত মরার খুলি। বাংলার 1326 সালে তার জীবনাবসান হয়। ওই আশ্রমেই তার দেহ সমাধিস্থ করা হয়। মন্দির চত্বরই হোক বা যে কোনো স্থান থেকেই যখন হর পার্বতীর মন্দিরের চূড়ার এই গাঁটছড়া বা জোর বাঁধা চোখে পড়ে, তখন মনে এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করে। কি খবর? কুণ্ডের জলে প্রথমে তো ভাবছিলাম পা দিতেই পারছিলাম না, খুব গরম লাগছিল। আচ্ছা, তারপরে যখন মা নামলো তখন ঠিক ভালো লেগেছে তো? হ্যাঁ। প্রথম দর্শনে মনে হবে মোটা গুড়িওয়ালা একটা বট গাছ, আপনারাও নিশ্চয়ই তাই ভাবছেন, কিন্তু না, কোনো গুড়ি নেই। চারিদিকে বিভিন্ন আকারে প্রকারে বটের ঝুড়ি নেমে এসেছে
এবং যে যে মন্দির সামনে পেয়েছে সব জড়িয়ে ধরেছে এবং আস্তে আস্তে সেটাকে আবৃত করে রেখেছে, এবং কোথায় এর গুড়ি খুঁজেই পাওয়া যায় না। হ্যাঁ, সব মানতের এগুলো। কি বললে, শিখর নেই? না, শিকড় নেই না, মেন ট্রাঙ্কটা নেই, বিগারে নেই যেটা। জ্যাসার যেটার উপরে যে এখানে একটা এখানে প্রপার। শিব মন্দিরগুলোকে চারদিক থেকে বেষ্টন করে এই বটগাছ উঠেছে। হ্যাঁ, শিব মন্দিরটা কিন্তু আর দেখা যাচ্ছে না। এরম অনেকগুলো শিব মন্দির আছে, শুধুমাত্র রয়েছে মন্দিরের দরজা, যা একটু ফাঁক দিয়ে দেখা যায়। এই ঘিরে পুরোটাই রয়েছে বটগাছ। বটগাছের শেকড়গুলি আস্তে আস্তে পুরো এই শিব মন্দিরকে ছেয়ে ফেলবে, তখন হয়তো আর কিছুই দেখা যাবে না। একেই হয়তো বলে কালের গর্ভে চলে যাওয়া। এসো। হ্যালো। এই বক্রেশ্বরে এসেছিলেন নিত্যানন্দ প্রভু। বক্রেশ্বরে নিত্যানন্দ প্রভুর আগমনকে কেন্দ্র করে ভক্তেরা শ্বেত গঙ্গার উত্তর দিকে একটি মন্দির প্রতিষ্ঠা করেন। এইখান দিয়ে একটু বাবা এগোলেই আমরা এই মন্দিরের সামনে এসে গেছি, নিত্যানন্দ প্রভুর মন্দির। আমরা এখন দেখছি মহাসিদ্ধ পঞ্চমুণ্ডির আসন। গায়ে হাত পা চুলকানো। বক্রেশ্বরে সিদ্ধ হওয়া আরেক শিবের ভক্ত ছিলেন খাকি বাবা। কোনো ভক্ত যদি তার কাছে যেত তাহলেই তিনি খেঁকিয়ে উঠতেন, তাই ক্রমে খেকি বাবা নাম হয়। সেই থেকে আস্তে আস্তে খাকি বাবা নামে পরিচিতি হন। খাকি বাবার উদ্যোগে সেবায়িতরা সতীর দেহখণ্ডের যে শিলা তা যেখানে পড়েছিল তার উপর ধাতুর মহিষাসুরমর্দিনী মূর্তি স্থাপন করেন। 1320 বঙ্গাব্দে তার জীবনাবসান হয়। বড় আসছে তো। বক্রেশ্বর ধামের মন্দিরের সামনে অক্ষয় বট। আমাদের চ্যানেলের নাম হচ্ছে ফুড অ্যান্ড ফ্যামিলি। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও আপলোড করছি এই চ্যানেলে। আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার। ধন্যবাদ। বাবা বন্ধ হয়ে গেল।
অবস্থা দেখেছো, পুরো নেমে এসছে। ওটা বন্ধ করে দিয়েছে, এটাও বন্ধ। কোথায় বিরতি? কেমন লাগছে? হ্যাঁ, সুপার। হ্যাঁ, কি অবস্থা